রঘু ডাকাত বাংলার রবিনহুড, গরিবের ভগবান, কিন্তু ইংরেজ আর জমিদারদের ত্রাস। সম্প্রতি বাংলার সুপারস্টার দেব ঘোষণা করেছেন তিনি আবার পুজোয় আসছেন রঘু ডাকাত হয়ে। শোনা যাচ্ছে এটা হতে চলেছে বাংলার সবচেয়ে বড় বাজেটের সিনেমা। কিন্তু প্রশ্ন হলো, কে এই রঘু ডাকাত, যাকে নিয়ে এত সরগরম হয়ে উঠেছে চারপাশ? অবাক হওয়ার বিষয়, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত তার লেখায় উল্লেখ করেছিলেন এই কিংবদন্তি ডাকাতের নাম। লোককথায় শোনা যায় রঘু ডাকাতি করার আগে ভাগেই চিঠি লিখত। সেই চিঠিতে ডাকাতির তারিখ, সময় স্পষ্ট লেখা থাকত, তবু কেউ তাকে ধরতে পারত না। রঘু আর তার দল এসে জমিদারদের লুট করত আর সেই সম্পদ বিলিয়ে দিত গরিব অসহায়দের মধ্যে। তাই ইংরেজ হোক কিংবা জমিদার, সবার হৃদয়ে আতঙ্কের নাম ছিল রঘু ডাকাত। জনশ্রুতি আর ইতিহাস মিলিয়ে জানা যায় রঘুর জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে 18 শতকের শেষ দিকে। তখন সুতানকেল, গোবিন্দপুর আর কলিকাতায় ইংরেজরা জমি দখল করে বসে আছে। বাংলার গ্রামে গ্রামে চলছে নীলকর সাহেবদের নির্যাতন। একবার জমিতে নীল চাষ শুরু হলে মাটি অনুর্বর হয়ে যেত। কৃষকেরা আপত্তি জানালেই তাদের ধরে নিয়ে যেত কুঠিতে। চলত ভয়াবহ নির্যাতন। রঘুর বাবা ছিলেন এমনই এক বিদ্রোহী কৃষক। তিনি সোজাসুজি সাহেবদের বলেছিলেন, আমি নীল চাষ করব না। ফল কি হলো? এক রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হলো কুঠিতে। সারা রাত অত্যাচার চালানোর পর ভোরবেলায় তার মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হলো গ্রামের মাঝখানে, আর সতর্কবাণী যে কেউ নীল চাষে আপত্তি করলে তার পরিণতিও এমনই হবে। সেই দৃশ্য নিজের চোখে দেখেছিল কিশোর রঘু। বাবার চিতা জ্বালানোর সময় সে শপথ নেয় ইংরেজ সাহেব আর তাদের হাতের পুতুল জমিদারদের একদিন আগুনে ছারখার করবে। ছোটবেলা থেকেই রঘু লাঠি খেলায় দক্ষ ছিল। বাবার মৃত্যুর পর সেই লাঠি হয়ে উঠল ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র। একই সঙ্গে গ্রামের আরও কয়েকজন তরুণ, যাদের পরিবারও নীলকরদের হাতে ক্ষতিগ্রস্ত, রঘুর দলে যোগ দিল। গড়ে উঠল এক ভয়ঙ্কর লেঠেল বাহিনী। এই বাহিনীর 3টি কাজ ছিল: নীলকর সাহেবদের কুঠিতে হামলা, সম্পত্তি লুট আর কুঠি জ্বালিয়ে দেওয়া। এইভাবেই কৃষকের সন্তান রঘু জন্ম নিল ডাকাত সর্দার রঘু ডাকাত হিসেবে। রঘু ডাকাতের কীর্তি ছড়িয়ে পড়তেই ইংরেজ সরকার ঘোষণা করে যে রঘুকে ধরবে তাকে দেওয়া হবে বিপুল অর্থ। নৈহাটি থানার দারোগা শপথ নিলেন তিনিই রঘুকে ধরবেন। কিন্তু রঘু কি করলেন জানেন? দারোগাকে চিঠি পাঠালেন যে নির্দিষ্ট দিনে তিনি থানায় আসবেন। পুরো থানায় শত শত সেপাই মোতায়েন হলো। সেই দিন দুপুর গড়িয়ে সন্ধ্যা, রঘুর কোনো দেখা নেই। অবশেষে এক জেলে মাথায় বিশাল মাছ নিয়ে থানায় হাজির হলো। বলল, শুকচরের জমিদার দারোগাবাবুর জন্য মাছ পাঠিয়েছেন। দারোগা খুশি হয়ে বকশিস দিলেন। 2 দিন পর আবার চিঠি এলো রঘুর পক্ষ থেকে। বকশিসের জন্য ধন্যবাদ দারোগাবাবু, বলুন তো মাছ কেমন খেলেন? অর্থাৎ সবার চোখের সামনে জেলের ছদ্মবেশে থানায় ঢুকে দারোগাকে ঠকিয়ে এসেছিল রঘু ডাকাত। রঘু ডাকাত শুধু ধনীদের কাছ থেকে লুট করত, গরিবদের কখনো কষ্ট দিত না, বরং মহিলাদের সে মাতৃজ্ঞানে সম্মান করত। কোনো বাড়িতে ঢুকলেই সবার আগে হাত জোড় করে সহযোগিতা চাইত মহিলাদের কাছে। সে জমিদারদের লুট করার টাকা, শস্য, ধনসম্পদ প্রজাদের মধ্যে বিলিয়ে দিত। তাই সাধারণ মানুষের কাছে রঘু হয়ে উঠেছিল সৃষ্টিকর্তার দূত। রঘু ডাকাত ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত। লোককথায় আছে যে এক রাতে স্বপ্নাদেশে মা কালী নিজেই তার সামনে আবির্ভূত হন। সেই স্বপ্ন অনুসারেই রঘু সপ্তগ্রামের জঙ্গলে একটি কালীমূর্তি আবিষ্কার করেন এবং স্থাপন করেন সিদ্ধেশ্বরী কালী মন্দির। আজও এটি ডাকাত কালী মন্দির নামে খ্যাত। তখনকার দিনে রঘু আর তার ভাই বুধু, যাকে লোকে চিনত বুধন ডাকাত নামে, মন্দিরে পূজা করত। বলা হয় তারে কখনো কখনো অত্যাচারী জমিদারদের ধরে এনে নরবলি দিত। পূজায় ল্যাটা মাছ পোড়া নিবেদন করার প্রথাটিও রঘু ডাকাত থেকেই চলে আসছে। তবে ইতিহাসের পাতায় আরও একটা তথ্যও আছে। আসলে রঘু ডাকাত হয়তো একজন নয়, একাধিক মানুষ ছিলেন। বাংলার বিভিন্ন অঞ্চলে, যেমন বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া থেকে শুরু করে কলকাতা ও উত্তর 24 পরগনার জঙ্গলে রঘু ডাকাত নামে একাধিক দস্যুর অস্তিত্ব পাওয়া যায়। অর্থাৎ রঘু ডাকাত শুধু একটি নাম নয়, এটি হয়ে উঠেছিল এক প্রতীক, এক ব্র্যান্ড। ঠিক যেমন আজকের সিনেমায় শোনা যায় যে পুষ্পা শুধু নাম নেই, পুষ্পা এক ব্র্যান্ড হ্যাঁ, তেমনই রঘু ডাকাত বাংলার ইতিহাসে এক ব্র্যান্ড হয়ে বেঁচে আছেন।